লাইটগুলো একটু কমিয়ে নিয়ে একা হয়ে বসুন। একটা খুব ব্যক্তিগত গল্প বলবো আজ। এমন গল্প যা দিনের আলোয় বলা যায় না, কিন্তু আমার জীবনে এর দাগ চিরস্থায়ী হয়ে আছে। আমার নাম শিউলি। আমার বাড়ি হাওড়া জেলায় একটা ছোট মফস্বল শহরে। বয়সটা তখন সবে ৩০ পেরিয়েছে। শরীরটা যেন আরও বেশি করে নিজেকে জানান দিচ্ছিল। ভরা যৌবনের একটা চাপ আমার প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে খেলা করত। ভারী স্তন, সরু কোমর আর শ্যামলাবরণ গায়ে যেন একটা আলাদা আভা ছিল, যা অন্যের চোখ টানত। সেদিন বিকেলে আমি একটা ঢিলেঢালা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছিলাম। আঁচলটা কাঁধ থেকে প্রায় নামানো, বুকের খাঁজটা অল্প উঁকি দিচ্ছিল, যা দেখে যে কোনো পুরুষ হয়তো একটার তাকিয়ে দেখত। ঘরের ভেতরের গরমে বেশ একটু অস্বস্তি হচ্ছিল, তাই খোলা চুলগুলো ঘাড়ের উপর আলগা করে খোপা করে রেখেছিলাম। কপালে লেপ্টে থাকা কিছু চুল মুখের পাশ দিয়ে নেমে এসেছিল। বারান্দায় বসে সূর্যাস্তের লাল আভা দেখতে দেখতেই আমার মনটা কেমন যেন আনমনা হয়ে গিয়েছিল। আমার স্বামী রণজিৎ অফিসের কাজে প্রায়ই বাইরে থাকেন। বিদেশের প্রজেক্ট নিয়ে এত ব্যস্ত থাকেন যে মাসের পর মাসও হয়তো আমার সাথে মন খুলে কথা বলতে পারেন না। মাসের পর মাস একা থাকতে থাকতে আমার মনের ভেতরটা যেন একটা খাঁচার পাখির মতো ছটফট করত। বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে আমি খুবই সুখী, সংসারী এক নারী, নিজের সংসার, রান্নাঘর, ছোটখাটো কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা আমাকে কুরে কুরে খাচ্ছিল, যা কাউকে বোঝানো যেত না। এই শূন্যতাতেই বোধহয় মানুষ এমন ভুল করে বসে, এমন কিছু করে ফেলে যা পরে সারা জীবন তাকে তাড়িয়ে বেড়ায়। এই যে আমার কথাগুলো শুনছেন, এটা শুধু একটা গল্প নয়, এটা আমার জীবনের এক অন্ধকার অধ্যায়, যা আমি কাউকে বলতে পারিনি। এমনকি আজও যখন ভাবি, তখন নিজের ওপরই আমার রাগ হয়, ঘৃণা হয়। অথচ সেই সময়টাতে আমি নিজেকে যেন আটকাতেই পারিনি। প্রতিটা মুহূর্ত ছিল এক নিষিদ্ধ নেশার মতো, যা আমাকে তিলে তিলে গিলে খাচ্ছিল। আমার দেবর অভি, ও তখন কলেজে পড়ত, বেশ সুদর্শন আর স্মার্ট ছিল। ওর চোখে সবসময় একটা জিজ্ঞাসু দৃষ্টি লেগে থাকত। আমার প্রতি ওর আগ্রহটা আমি প্রথম থেকেই ধরতে পারতাম। মাঝে মাঝে যখন রান্নাঘরে একা কাজ করতাম, ও এসে আমার পাশ দিয়ে যেত। ওর নিঃশ্বাস আমি আমার গায়ের ওপর অনুভব করতে পারতাম। আমার স্বামী যখন থাকতেন না, তখন অভি আমার একমাত্র সঙ্গী ছিল। ও আমার সব কথা শুনত, আমার মন খারাপ হলে পাশে বসত, আমাকে বোঝাত। ওর এই যত্ন, এই মনোযোগ আমার কাছে খুব নতুন ছিল, খুব প্রিয় ছিল। আমার স্বামী হয়তো ভালোবাসতেন, কিন্তু এতখানি মন দিয়ে কখনো আমাকে বোঝার চেষ্টা করেননি। অভি আমার জীবনে যেন এক ঝলক তাজা বাতাসের মতো এসেছিল, যা আমার ভেতরে ঘুমিয়ে থাকা এক অন্য সত্তাকে জাগিয়ে তুলেছিল। এই টানটা এতটাই তীব্র ছিল যে আমি প্রথম প্রথম বুঝতেও পারিনি আমি কোন অতলে তলিয়ে যাচ্ছি। যখন বুঝলাম, তখন আর ফেরার পথ ছিল না। আশা করি আমার এই ব্যক্তিগত স্বীকারোক্তি আপনাদের ভালো লাগবে। এমন আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রণজিৎ প্রায় ৬ মাসের জন্য জার্মানি চলে গিয়েছিলেন। তখন বাড়িতে আমি আর অভি ছাড়া আর কেউ ছিল না। শ্বশুর শাশুড়ি তীর্থ করতে বাইরে গিয়েছিলেন। এই দীর্ঘ সময়টায় আমার একাকিত্ব আরও গভীর হয়ে ওঠে। অভি আমার কাছে আসত প্রায়, গল্প করত, কখনো আমার পাশে বসে ম্যাগাজিন দেখত, আবার কখনো চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে থাকত। ওর চাহনিতে একটা অন্যরকম আকর্ষণ ছিল, যা আমার মনকে অস্থির করে তুলত। আমাদের সম্পর্কটা ক্রমশই এক অচেনা পথে এগোচ্ছিল। প্রথম দিকে ওর স্পর্শে একটা অস্বস্তি হলেও ধীরে ধীরে সেই অস্বস্তি কেটে গিয়ে এক অদ্ভুত ভালো লাগা তৈরি হতে শুরু করে। রাতে খাবার পর বাড়ির সবাই ঘুমিয়ে গেলে অভি আমার ঘরে আসত। আমরা দীর্ঘক্ষণ কথা বলতাম। আমার জীবনের না বলা কথাগুলো, আমার অপূর্ণ স্বপ্নগুলো সব আমি ওর কাছে খুলে বলতাম। ও মনোযোগ দিয়ে শুনত, আমার হাত ধরে সান্ত্বনা দিত। ওর হাতের স্পর্শে আমার সারা শরীরে যেন এক শিহরণ খেলে যেত। ওর চোখ আমার চোখে আটকে থাকত, আমি পলক ফেলতে পারতাম না। এমন কত রাত কেটে গেছে শুধু ফিসফাস করে কথা বলতে বলতে। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমি আমার গালের ওপর অনুভব করতাম। ওর শরীরের ঘ্রাণ আমাকে মাতাল করে দিত। আমি জানতাম এটা ভুল, ঘোর অন্যায়, কিন্তু নিজেকে আটকাতে পারতাম না। একদিন আমার খুব জ্বর হয়েছিল। রণজিৎ তখন বিদেশে। অভি আমার খুব যত্ন নিয়েছিল।
সারা রাত পাশে বসেছিল, মাথায় জলপট্টি দিয়েছিল। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে, অভি এসে আমার পাশে বসে আমার হাতটা নিজের হাতের মধ্যে নিয়েছিল। ওর চোখের দিকে তাকিয়ে আমি একটা গভীর শূন্যতা দেখতে পেয়েছিলাম, যা হয়তো আমার নিজের মধ্যেও ছিল। ও ধীরে ধীরে আমার আরও কাছে সরে এসেছিল। ওর মুখটা আমার মুখের খুব কাছাকাছি চলে এসেছিল। আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। আমার হৃৎপিণ্ডটা যেন উন্মত্ত ঘোড়ার মতো ছুটে চলছিল। ওর ঠোঁটগুলো আমার কপালে, গালে, অবশেষে আমার ঠোঁটে এসে থেমেছিল। সেই প্রথমবার, সেই নিষিদ্ধ স্বাদ। আমার সারা শরীর বিদ্যুৎ প্রবাহের মতো কেঁপে উঠেছিল। ও আমাকে আরও কাছে টেনে নিয়েছিল। আমার শরীরের উষ্ণতা আর জ্বরের ঘোরের মধ্যে আমি সব ভুলে গিয়েছিলাম। আমি ওকে জড়িয়ে ধরেছিলাম, যেন এক ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরছে। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হয়ে যায়। আমরা আরও বেশি করে একে অপরের সান্নিধ্যে আসতাম। রান্নাঘরে আমি যখন কাজ করতাম, ও এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরত। আমার কানে ফিস করে নানা কথা বলত, যা আমাকে লজ্জায় রাঙিয়ে দিত। ওর স্পর্শ, ওর আদরে আমার শরীর বিদ্রোহ করত, আর আমি ধীরে ধীরে সেই বিদ্রোহে গা ভাসাতাম। তবে এই সম্পর্কের একটা অন্য দিকও ছিল। অভি আমাকে যেন একটু আটকে রেখেছিল। ও বলতো, ভাবি, তুমি তো জানো আমাদের মধ্যে কি চলছে। এটা যদি কেউ জেনে যায় তাহলে কি হবে? তুমি কি চাও তোমার সংসার ভাঙুক? ওর এই কথাগুলো আমাকে এক অজানা ভয়ে আচ্ছন্ন করে রাখত। আমি বুঝতাম ও আমার মানসিক দুর্বলতার সুযোগ নিচ্ছে, কিন্তু তখন আমার মনের অবস্থা এমন ছিল যে আমি ওর থেকে দূরে সরে যেতে পারছিলাম না। ওর কাছে আমি আমার সব গোপন কথা বলেছিলাম। আমার সব দুর্বলতা ওর জানা ছিল, তাই ওর যে কোনো কথায় আমি বাধ্য হয়ে যেতাম। আমি ভেতরে ভেতরে অসহায় বোধ করতাম, কিন্তু বাইরে প্রকাশ করতে পারতাম না। সামাজিকতার ভয়ে, পরিবারের সম্মানের ভয়ে আমি ওর সব আবদার মেনে চলতাম। রণজিৎ যখন মাঝে মাঝে ফোন করত, আমি ওর সাথে স্বাভাবিক কথা বলতাম, কিন্তু আমার মনের গভীরে একটা তীব্র অপরাধ বোধ আমাকে পোড়াত। মনে হতো আমি একটা পাপে ডুবে আছি, যার থেকে আমার কোনো মুক্তি নেই। দিন দিন আমার এই গোপন সম্পর্কটা আমার ভেতরে একটা ভারী পাথর হয়ে চেপে বসছিল। আমি হাসতাম, কথা বলতাম, সংসারের কাজ করতাম, কিন্তু আমার মনের ভেতরটা ছিল এক অশান্ত সমুদ্র। যখন রণজিৎ ফিরে এলেন, তখন অভি আগের মতোই স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু আমার পক্ষে স্বাভাবিক হওয়াটা ছিল অসম্ভব। ওর প্রতিটি স্পর্শ, প্রতিটি গোপন কথা আমার মনে গেঁথেছিল। যখনই অভিকে দেখতাম, আমার ভেতরে একটা অস্থিরতা শুরু হতো। একদিকে অপরাধবোধ, অন্যদিকে একটা অদ্ভুত আকর্ষণ। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্ক আমাকে শেষ করে দেবে। আমি ধীরে ধীরে ভেঙে পড়ছিলাম। এক রাতে আমি আর থাকতে পারিনি। আমি অভিকে ডেকে স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে এই সম্পর্ক আর চলতে পারে না। ও প্রথমে মানতে চায়নি, হুমকিও দিয়েছিল, কিন্তু আমি আমার নিজের মনকে শক্ত করেছিলাম। বলেছিলাম, আমি জানি এটা ভুল। আমার সংসার, আমার সম্মান, আমার ভবিষ্যৎ সবকিছু এর জন্য নষ্ট হতে দেব না। অভি আমার দৃঢ়তা দেখে হয়তো কিছুটা অবাক হয়েছিল। আস্তে আস্তে ও দূরে সরে যেতে শুরু করে। আমি জানি এই ঘটনা আমার জীবনে এক গভীর ক্ষত রেখে গেছে, যা হয়তো কোনোদিনও সারবে না। আজও যখন সেই দিনগুলোর কথা ভাবি, আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি একটা ভুল পথে পা বাড়িয়েছিলাম, শুধুমাত্র একাকিত্ব আর মানসিক দুর্বলতার কারণে। এই ঘটনাটা আমাকে শিখিয়েছে যে সাময়িক আকর্ষণ আর মানসিক দুর্বলতা মানুষকে এমন ভুল পথে চালিত করতে পারে, যা পরবর্তী জীবনে শুধু অনুশোচনা আর কষ্ট ছাড়া আর কিছুই দেয় না। যে কোনো সম্পর্কের সীমারেখা পার হওয়ার আগে একবার হলেও নিজের পরিবার, নিজের সম্মান আর নিজের ভবিষ্যতের কথা ভাবা উচিত, কারণ কিছু ভুল শুধরানোর সুযোগ দেয় না, শুধু অজস্র স্মৃতির যন্ত্রণা দিয়ে যায়। জীবন আমাদের সামনে অনেক পরীক্ষা এনে দেয়, কিন্তু প্রতিটি পরীক্ষায় আমাদের উচিত ধৈর্য আর বিবেকের সাথে সিদ্ধান্ত নেওয়া, যাতে পরে কোনো অনুশোচনা না থাকে।